ফিল্মমেকার স্টুডিওর আজ বিশেষ নিবেদন শয়তানের পুনর্জন্ম। যে সমস্ত শ্রোতারা ভৌতিক গল্প ভালোবাসেন তাদের কথা মাথায় রেখে আজকের পরিবেশনা। শয়তানের পুনর্জন্ম গল্পটি ইন্টারনেট থেকে সংগৃহীত। লেখা তথাগত ব্যানার্জি। গল্প পাঠে আমি মলয়। সাউন্ডস এবং স্পেশাল এফেক্টস ফিল্মমেকার স্টুডিও। শুরু হচ্ছে শয়তানের পুনর্জন্ম। পূর্ব আটলান্টিক মহাসাগরের বুকে এমন একটি দ্বীপ থাকতে পারে তা চিন্তারও অতীত। সুউচ্চ খাড়াই পাথরে পাহাড়ে ঘেরা, ভারী কুয়াশার আস্তরণে আবৃত। আকাশ বা জলপথ হতে দেখলে মনে হয় সাগরের বুক চিরে একটা বিশালকায় আগ্নেয়গিরি পূর্ণ ঔদ্ধত্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এই বুঝি গর্জে উঠে গল গল করে লাভা উদ্গীরণ শুরু করবে। পাথরের প্রাচীরকে ঘিরে সমুদ্রের বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা সামুদ্রিক মারণ ফাঁদ চোরা ঘূর্ণি বলয়, যা অচিরেই বড় বড় জাহাজকে টেনে নিতে পারে সমুদ্র গহ্বরে। অবাক হওয়ার মতো ঘটনা হলো, পৃথিবীর মানচিত্রে এই অচেনা ভুবনের কোনো উল্লেখ মাত্র নেই। বোয়িং ব্ল্যাক হর্ন 77 দিক নির্ণয় ভুল করে যখন ভেঙে পড়ল ওই পাথরের প্রাচীরের গায়ে, আকাশে দেখা গেল 3টি প্যারাসুট 3 অভিযাত্রী সহ ধীরে ধীরে ভাসতে ভাসতে অবতরণ করছে। একসময় 3টি প্যারাসুটই হারিয়ে গেল ঘন কুয়াশার অন্তরালে। 3 হতভাগ্য অভিযাত্রী যে কোথায় অবতরণ করল তা বলা অসম্ভব। চেতনা ফিরে পেয়ে ভারী চোখের পাতা ধীরে ধীরে মেলে প্রফেসর জন গ্রাহাম্বল গাছগাছালি আর গাছের ঝুপসি পাতার ফাঁক দিয়ে নীল আকাশ দেখার ব্যর্থ চেষ্টা করে ক্ষান্ত হলেন। গাছের ডালপালার খোঁচায় শরীরের বেশ কিছু জায়গা চেঁচে ছড়ে গেছে। বেশ বুঝতে পারছেন জন, টনটন করছে ক্ষত স্থানগুলো। প্যারাশুটের কাপড় আর শক্ত দড়ি সুবৃহৎ গাছের ডালপালায় জড়িয়ে আছে, আর তিনি ঝুলে রয়েছেন মাটি থেকে মাত্র কয়েক ফুট ওপরে। ভাগ্যিস প্যারাশুটের বেল্টটা ছিঁড়ে যায়নি, না হলে অচেতন অবস্থায় মাটিতে পড়লে যে কি হতো তা স্বয়ং যিশুই জানেন। ঘন কুয়াশার মধ্যে দীর্ঘক্ষণ থাকার ফলে শ্বাস প্রশ্বাসের কষ্ট হচ্ছে বেশ। কোনো রকমে এদিক ওদিক চেয়ে দেখলেন তিনি। না, তার সঙ্গের বাকি 2 অভিযাত্রীর চিহ্ন মাত্র দেখতে পেলেন না কোথাও। রকি আর লালা, ওরা বেঁচে আছে তো, নাকি পাথরে প্রাচীরে বা মাটিতে পড়ে মৃত্যু হয়েছে তাদের? অজানা আশঙ্কায় জনের মন ব্যাকুল হয়ে উঠল এবার। তারা 3 জনেই তো একসাথেই ঝাঁপিয়েছিলেন প্লেন থেকে আসন্ন মৃত্যু হাত থেকে বাঁচার আশায়। আকাশপথে এই অদ্ভুত কুয়াশা ঢাকা প্রান্তরের সীমানা ছোঁয়ার সাথে সাথেই ভারী অদ্ভুতভাবে উড়োজাহাজের যন্ত্রাংশগুলো বিকল হয়ে গিয়ে সেটি শোঁ শোঁ করে পাথরের প্রাচীরের প্রতি আকৃষ্ট হতে থাকে। উফ, কি ভয়ঙ্কর! মনে মনে স্বগোক্তি করলেন জন। কালক্ষেপ না করে ওরা লাফিয়ে পড়েন এক অনিশ্চিত পথে, কিন্তু দুর্ভাগ্যবশত ঘন কুয়াশার ফলে 3 জনেই ছত্রভঙ্গ হয়ে যান একে অপরের থেকে। রকি ও তার বান্ধবী লালা কবিরাজির শিক্ষার্থী। নানান গাছগাছরা আর শিকড় বাকড় নিয়েই তাদের কাজ। এদিকে প্রফেসর জন একজন ভ্রমণ পিপাসু মানুষ, সেই সাথে নানা ধরনের উদ্ভিদ নিয়ে তার জ্ঞান ও অপরিসীম। ফিলাডেলফিয়ার এক চার্চের তত্ত্বাবধানে কবিরাজি শাস্ত্র, জীবনদায়ী ওষুধ ও বিশ্বব্যাপী তার প্রসার নিয়ে এক অনুষ্ঠানের মঞ্চে
ভাগ্যবশত জনের সাথে রকি আর লালার আলাপ হয়ে যায়। তখন রকি জনের কাছে আফ্রিকাস্থিত গিনি প্রদেশের অভিযানের প্রস্তাব রাখে। ওখানের জঙ্গলে নাকি হুলি উপজাতির বাস। ওই উপজাতি গোষ্ঠীর আদিবাসী ওঝারা নানান উদ্ভিদ ও গাছগাছরা শেকড় বাকড় দিয়ে জীবনদায়ী ঔষধ বানাতে সিদ্ধহস্ত। তাই ভ্রমণ ও নতুন উদ্ভিদ ও জড়িবুটির জ্ঞান অর্জনের টানে প্রফেসর রাজি হয়ে যান এই অভিযানের পক্ষে। ছেলেটা আর মেয়েটার একদম কাঁচা বয়স, আর কয়েক মাস পরেই তো ওদের বিয়ে। ওদের যেন কোনো ক্ষতি না হয়। হে যিশু, তোমার সন্তানদের মঙ্গল করো, বিড়বিড় করে মনে মনে প্রার্থনা করলেন জন। সকল চিন্তার জাল কেটে একটা অতি ক্ষীণ অথচ গম্ভীর দ্রিম 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 শব্দ তরঙ্গ জনের কানে এসে প্রবেশ করল। অনেকটা আদ্যিকালের রণদামামার ধ্বনির মতো শব্দটা। উৎকণ্ঠ হয়ে জন শব্দের উৎসস্থল নিশ্চিত করার চেষ্টা করলেন, কিন্তু শব্দটা এতটাই ক্ষীণ যে সঠিক ধারণা করতে পারলেন না। তবে কি এই অচেনা বেনামি দ্বীপে মানুষের বাস আছে? মানুষ মানেই তো জীবনের আশা। এই অচেনা অজানা স্থানে রকি লালাকে উদ্ধারের জন্য তো সাহায্যের দরকার। একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন জন। আর মুহূর্তের মধ্যেই তার অভিজ্ঞ অভিযাত্রীর রক্ত তৎপর হয়ে উঠল। কালক্ষেপ না করে তার ডান পায়ের বুটের ভাঁজে গুঁজে রাখা সর্বক্ষণের সঙ্গী ছুরিটা কোনো ক্রমে টেনে বের করে প্যারাশুটের স্ট্যাপটা কাটতেই কয়েক ফুট নিচে শক্ত পাথরে জমির ওপর গিয়ে পড়লেন তিনি। তার পা হড়কে গিয়ে তিনি পড়ে গেলেন। হাত দিয়ে মাটি ছুঁয়ে পরীক্ষা করে বুঝলেন মাটি পাথুরে হলেও পিচ্ছিল শ্যাওলায় পরিপূর্ণ ও সামান্য উত্তপ্তও বটে। প্যারাশুটে অবতরণ করার সময় যেটা কুয়াশা বলে অনুভব করেছিলেন তা আদৌ কুয়াশা নয়, বরং বাষ্প, যা পাথুরে জমি থেকে নিঃসৃত হয়ে চলেছে একটানা, অনেকটা কাঠকয়লার উনুনের ধোঁয়ার মতন। প্রফেসর বেশ অবাক হয়ে গেলেন প্রকৃতির এই আশ্চর্য সৃষ্টি দেখে। আশপাশের গাছগাছালিগুলি কেমন অচেনা ঠেকল তার অভিজ্ঞ চোখে। সামনেই একটা টিলা দেখে এবার এগিয়ে গেলেন, আর যদ্দূর চোখ যায় চেয়ে দেখতে লাগলেন অজানা অচেনা এক অদ্ভুত জগৎকে। টিলা নেমে গেছে বেশ খানিকটা, আর গিয়ে মিশেছে এক বিশাল পরিধি নিয়ে ঘেরা ঘেঁষো প্রান্তরে। ঘাসগুলো বড় অদ্ভুত, প্রায় বুক সমান উঁচু উঁচু, কিন্তু মৃত, শুকনো আর ফ্যাকাশে। প্রান্তরের মাঝে মাঝে ছড়িয়ে ছিটিয়ে বড় বড় অচেনা গাছের দঙ্গল, কিন্তু সে গাছের পাতা সবুজ নয়, সেগুলো কালো আর রুক্ষ ও কেমন যেন সংকুচিত। এছাড়াও তার নজরে এলো বড় বড় ঘাসের মধ্যে মাঝে মাঝে কিছু বিশালকায় কালো পাথরের সারি। ভারী অদ্ভুত তো, এত জায়গায় ঘুরেছি কিন্তু এমনতর মৃতভূমি এর আগে কোথাও চোখে পড়েনি। এ কোন মৃতের রাজ্যে এসে পড়লাম? বিড়বিড় করে নিজের মনেই বলে উঠলেন প্রফেসর জন। আবারও সেই একই দ্রিম 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 শব্দ শুনতে পেলেন প্রফেসর। শব্দের উৎস ধরে এগোতে লাগলেন, কিন্তু শরীর যে বাধা দেয়, বড় ক্লান্তি চেপে ধরেছে তাকে। পা দুটো যেন কিছুতেই সঙ্গ দিতে চাইছে না, মন বলছে না এগোতে, সামনে যে ঘোর বিপদ। কিন্তু তার বিবেক তাকে মনে করিয়ে দিচ্ছে রকি আর লালার কথা। তাদেরকেও যে খুঁজে বের করতে হবে তাকেই, যেভাবেই হোক। তাতে মৃত্যু আসলেও পিছপা হবেন না তিনি। কয়েকদিনের মধ্যেই যে বড় ভালোবেসে ফেলেছেন তার দুই প্রাণ খোলা অসমবয়সী হাসি খুশি বন্ধু যুগলকে। হঠাৎ করেই মনে পড়ল তার পিঠের কিট ব্যাগটির কথা।
প্রায় ভুলেই গিয়েছিলেন সেটির কথা, এই অদ্ভুত অচেনা জগতে পা রেখে। ওই ব্যক্তি তার প্রতিটি অভিযানের সাথী। ওটির মধ্যেই প্রাথমিক চিকিৎসার ওষুধ থেকে আরম্ভ করে শুকনো খাবার, আগুন জ্বালাবার সরঞ্জাম, গগলস, টুপি, ব্র্যান্ডির বোতল, কি নেই। এদিকে বেলা পড়ে আসছে, আর বেশিক্ষণ সময় নেই। সন্ধে নামার আগেই সাহায্যের ব্যবস্থা করার চেষ্টা করতে হবে। এই কথা মনে হতেই ঝপ করে পিঠ থেকে ব্যাগটা নামিয়ে তার প্রিয় ক্যাপ্টেন টুপি আর ব্র্যান্ডির বোতলটা বার করে নিলেন জন। এখন এইগুলোই তার সবচেয়ে বেশি প্রয়োজন। আর দেরি না করে কয়েক ঢোক ব্র্যান্ডি পান করলেন। তরল পানীয় তার জাদু দেখালো প্রায় সাথে সাথেই। শরীরে মনে নতুন উদ্যম সঞ্চারিত হলো যেন। এবার ধীরে ধীরে শ্যাওলা পড়া পাথরের জমির ওপর দিয়ে খুব সাবধানে টিলা থেকে নেমে পড়লেন জন। আর সকল দ্বিধা সংকট ঝেড়ে ফেলে শব্দটা যেদিক থেকে এসেছে ঠিক সেদিকে এগিয়ে চললেন, বুক সমান উঁচু মৃত ঘাসের ঝোপঝাড় ঠেলে। প্রায় অনেকক্ষণ চলার পর টিলা থেকে যেগুলো উঁচু কালো পাথর বলে ভেবেছিলেন সেগুলির কাছাকাছি পৌঁছে জন ঘোরতর অবাক হয়ে দেখলেন যে পাথরগুলো এক একটা দানবীয় কালো পাথরের মূর্তি। কয়েক হাত অন্তর অন্তর সার দিয়ে এমনভাবে সাজানো আছে দেখে মনে হয় পথ নির্দেশ হিসেবে এগুলো ব্যবহার করা হয়েছে। কিন্তু মূর্তিগুলো দেখে মালুম হচ্ছে বেশ কয়েক যুগ আগে তৈরি করা হয়েছিল পাথর কুঁদে। কারা তৈরি করেছিল এই আশ্চর্য পাথরের মূর্তি? বেশ কৌতূহল নিয়ে প্রফেসর একটা মূর্তি ছুঁয়ে দেখতে গিয়ে ভীষণ রকম চমকে উঠলেন। এ কি মূর্তি যে জীবন্ত! শ্বাস প্রশ্বাসের একটা হালকা স্পন্দন অনুভব করা যাচ্ছে। এ তো অসম্ভব! ভয়ে বিহল হয়ে ছিটকে সরে আসতে গিয়ে তার পা কিছুতে জড়িয়ে গেল, আর তিনি টাল সামলাতে না পেরে পড়ে গেলেন। এবারও চমকে উঠলেন, একটা ধড়বিহীন নরকঙ্কাল তার পায়ে পুরো জড়িয়ে গেছে কি করে যেন। পরক্ষণেই প্রচণ্ড ভয়ে দিশারা হয়ে প্রফেসর প্রায় পাগলের মতন চেঁচিয়ে উঠলেন, না না না, হে প্রভু রক্ষা করো! কঙ্কালটাও নড়ছে, তার পায়ের চামড়া মাংসহীন শক্ত হাড়গুলো যেন চেপে বসতে চাইছে। যত বেলা শেষ হয়ে আসছে আর সন্ধ্যের আবছা অন্ধকার ঘনাচ্ছে, অদ্ভুত অচেনা জগতের মৃতেরা প্রাণ ফিরে পাচ্ছে। অচেনা গাছগুলো ধীরে ধীরে তাদের সংকুচিত পাতা মেলে ধরছে। ও কি ওটা? এসব কি দেখছেন জন? গাছের পাতাগুলো থেকে রক্ত চুইয়ে পড়ছে। উৎকট একটা রক্ত মাংস পচা গন্ধ দ্বীপটাকে গ্রাস করছে। জন প্রায় পাগলের মতো দৌড়াতে শুরু করলেন এবার মূর্তিগুলোকে অনুসরণ করে। আর কিছুক্ষণের মধ্যেই তিনি পৌঁছলেন একটা বৃহৎ আকারের পৌরাণিক আমলে তৈরি স্মৃতিসৌধের সামনে, যার তোরণদ্বারের দুই পাশে দুটি আদিম যুগের পাথুরে ড্রাগনের মূর্তি, বিচিত্র কলা কারুকার্য চিত্রিত সৌধের দেওয়ালে। বড় পরিচিত লাগলো। কোথায় যে দেখেছেন এই সৌধের ছবি কিছুতেই মনে করতে পারলেন না তিনি। সৌধের সামনে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে অসংখ্য হাড়গোড়, তাজা রক্তমাখা একটা মানব করটি আর একটা মূর্ছে ধরা তরবারি মাটিতে গাঁথা। এতটা পথ দৌড়ে আসার ফলে প্রফেসরের শ্বাসকষ্ট ফিরে এলো আবার। নিজের চিন্তাধারা লোপ পাওয়ার হাত থেকে নিজেকে বাঁচাতে তিনি ব্র্যান্ডির বোতল থেকে পুরোটা তরল গলায় ঢেলে নিলেন। আর ঠিক তখনই সৌধের ফটক ধীরে ধীরে উন্মোচিত হলো কোনো জাদু বলে। সৌধের অতল গহ্বর থেকে এক চেনা নারীর কণ্ঠের বিপুল ভয়ার্ত আর্তনাদে চরাচর কেঁপে উঠল, প্রফেসর বাঁচান! কম্পিত চিত্তে প্রফেসর জন চিনতে পারলেন এই কণ্ঠস্বর তার প্রিয় লালার। কিন্তু সর্বোপরি রক্ত জল করা হুঙ্কার ও নারকীয় প্রেতাত্মাসূচক হাসি এবং রণদামামার এক নাগারে দ্রিম 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 শব্দভ্রম সেই আরতি চাপা দিয়ে দিল অবলীলায়। থরথর করে কেঁপে উঠলেন জন আসন্ন নিশ্চিত মৃত্যু ভয়ের তারসে। তার শরীরের প্রতিটা কোষ কেঁপে উঠল, আর বিদ্যুৎ ঝলকের মতো তার মনে পড়ে গেল পেনসিলভেনিয়ার একটি গির্জার 100 বর্ষ পুরানো বাইবেলে আঁকা শয়তানের কবরের চিত্রটির কথা। সেখানে লেখা ছিল, কোনো ইহুদি নারীর রক্তপানে শয়তানের পুনর্জীবন লাভ করবে। হায় ঈশ্বর, লালাও যে ইহুদি! শান্ত ক্লান্ত প্রফেসর জন গ্রাহাম বেল
প্রস্তরবৎ হতচকিত কিংকর্তব্য বিমূঢ় দাঁড়িয়ে পড়লেন নিরাশ হতদম্য হয়ে। অট্টহাসি আর নারকীয় গর্জনের প্রচণ্ডতা দ্বীপের পাথুরে প্রাচীরে প্রতিফলিত হতে লাগল, আর শয়ে শয়ে নরকঙ্কালের খট 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 হাড়ের শব্দ ধীরে ধীরে ঘিরে ধরল প্রফেসরকে। সেই সাথেই কালরাত্রির নিকষ অন্ধকার গ্রাস করল অজানা দ্বীপটাকে।